গত সেপ্টেম্বর থেকেই দেশের বিভিন্ন জায়গায় নাশকতা, পুলিশের কাজে বাধা প্রদান, বিস্ফোরণ সহ বিভিন্ন অভিযোগে সারা দেশে মামলার পর উচ্চ আদালতে প্রতিদিন ভিড় করছেন আগাম জামিন প্রার্থীরা। বয়োবৃদ্ধ, শারীরিক প্রতিবন্ধী থেকে শুরু করে কিশোর, নারী, সাধারণ শ্রমজীবী আসামিরা সুপ্রিম কোর্টের আঙিনায় এসে আদালতে শুনানির জন্য অপেক্ষায় থাকছেন। বিএনপি বলছে গত বছরের 8ই নভেম্বর থেকে গত 8ই জানুয়ারি পর্যন্ত সারা দেশে তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় 4,500 মামলায় আসামি করা হয়েছে 1 লাখেরও বেশি এবং গ্রেফতার হয়েছে প্রায় 16,000। গত 1 সেপ্টেম্বর থেকে 7ই নভেম্বর পর্যন্ত দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে প্রায় 4,500 এবং 2009 সাল থেকে সেপ্টেম্বর পর্যন্ত 90,340টি মামলায় আসামি করা হয়েছে 25 লাখেরও বেশি। গত বছর অক্টোবরে এক বিবৃতিতে দেশের বিভিন্ন স্থানে গায়েবী মামলা দায়ের করে মামলার আসামি হিসেবে ঘটনাস্থলে অনুপস্থিত, বিদেশে অবস্থানরত, এমনকি মৃত ব্যক্তিদের সম্পৃক্ত করায় আইন প্রয়োগকারী সংস্থা সহ সব সরকারি প্রতিষ্ঠানকে সব ধরনের প্রভাব থেকে মুক্ত করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য রাজনৈতিক নেতৃত্বের কাছে আহ্বান জানিয়েছিল টিআইবি। সেই মাসেই নাশকতার অভিযোগে পুলিশের বিভিন্ন মামলা নিয়ে প্রশ্ন তুলে এসব মামলার কারণে পুলিশের বিশ্বাসযোগ্যতা নষ্ট হচ্ছে বলে পর্যবেক্ষণ দেন হাইকোর্টের একটি বেঞ্চ। পুলিশ সদর দপ্তর থেকে সাধারণত কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না থাকলে মামলা করা বা তাকে ধরার কথা নয় বলে দাবি করার পাশাপাশি গায়েবী বলে অভিধানে কোনো মামলা নেই উল্লেখ করে তদন্তে কেউ নিরপরাধ প্রমাণিত হলে তিনি আইনি ব্যবস্থায় মুক্তি পাবেন বলে জানাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এসব নিয়ে আলোচনায় আজ রাজকান স্টুডিওতে আছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক, সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর শাহদিন মালিক এবং আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক শিপা হাফিজা। স্বাগত আপনাদের তিনজনকেই। আমি একেএম শহীদুল হক আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা আসলে আজকের বিষয় নির্ধারণ করেছি এত মামলা কেন, আসলে কেন এত মামলা? আপনিও নিশ্চয়ই দেখছেন যে অনেক মামলা হচ্ছে, সেটা সংবাদ মাধ্যমে বিশেষ করে সেপ্টেম্বর থেকে বিস্তারিত খবর আসতে শুরু করলো। মৃত ব্যক্তি, হজে থাকা ব্যক্তি, প্রবাসী মেয়ের কাছে থাকা ব্যক্তি, নানা জনের নাম। এখন আসলে একদম ভিড়ের ছবি ওঠা শুরু হয়েছে পত্রপত্রিকায়। এত মামলা কেন? তো মামলা সাধারণত ঘটনা ঘটলেই মামলা হয়, ঘটনা না ঘটলে তো মামলা হওয়ার কথা না। কেন, যদি যেই ঘটনাগুলি কগনিজেবল অফেন্স বলি আমরা, ধর্তব্য অপরাধ, সেই অপরাধেই থানায় কোনো অভিযোগ আসে মামলা হয়। আর অধর্তব্য অপরাধীরা আমরা বলি নন কগনিজেবল অফেন্স, সেখানে আসলে পুলিশ তদন্ত করে এবং আদালতের পারমিশন নিয়ে তারপর প্রসিকিউশন দেয়। এখন আর কোনো ঘটনাই নাই সেখানে মামলা হওয়া, এটা একটা আমার চাকরি জীবনে আমি এই ধরনের অভিজ্ঞতা আমার নাই, আমি শুনি নেই। তো এখন যেহেতু অভিযোগগুলি আসছে, সেই অভিযোগগুলি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা উচিত, আসলে এই ধরনের ঘটনা ঘটছে কিনা। এগুলি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। আর যদি এরকম হয়েই থাকে যে কোনো ঘটনা ঘটে নাই, কোনো মিথ্যা মামলা নিছে, অথবা ঘটনা ঘটছে কিন্তু ইনোসেন্ট লোকে মামলা আসামি করছে, সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অত্যন্ত সিরিয়াসলি দেখা উচিত। এবং যারা মামলা দিয়েছে, যদি কোনো বাদী দিয়ে থাকে আদার দেন পুলিশ পার্সোনেল, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার জন্য প্রসিকিউশন দিতে পারে, 211 আছে বা অন্যান্য ধারায় আছে। আর যদি পুলিশ মামলা নিয়ে থাকে তাকে জবাবদিহিতা আনতে হবে, তার মধ্যে ব্যবস্থা নিতে হবে, সেটা তো অবশ্যই করা উচিত। এটাকে কোনো পুলিশি কৌশল হতে পারে কিনা? মানে যেরকমটা মনে হচ্ছে, গত সেপ্টেম্বরে প্রথম আমরা যখন জানতে পারলাম যে এরকম একটি চিঠি সকল থানায় পুলিশ দিয়েছে, 2টো চিঠি দিয়েছে, যে ওই যে নিরাপদ সড়ক চাই আন্দোলনের আগের 1 সপ্তাহে কটি মামলা হয়েছে, মানে ওই সময়টায় কটি মামলা হয়েছে সব থানা যাতে জানায়, আর ওই সময়টি পার হয়ে যাওয়ার পরে কারা কারা ফেসবুকে কি লিখেছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমে কি লিখেছিল, সে অনুযায়ী কি মামলা হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে এ ধরনের চিঠি দেওয়া একটা পুলিশি কৌশল, মানে একটা পুলিশিং স্ট্র্যাটেজি হতে পারে কিনা? মানে এরকম কিছু হতে পারে যে এরকম অনেক মামলা দেওয়ার প্রয়োজন ছিল এবং সে সময় বেরিয়ে এলো যে অনেক জায়গায় কোনো বিস্ফোরণ ঘটেনি, কোনো গাড়ি পড়েনি, কিন্তু মামলা হয়েছে এবং অনেক অজ্ঞাতনামার বিরুদ্ধেও মামলা হয়েছে। না, পুলিশ হেডকোয়ার্টার তো যে কোনো তথ্য আন্ডার কমান্ডের কাছ থেকে জানতে পারে। যখনই কোনো প্রশ্ন ওঠে বা কোনো সমালোচনা হয়, তখন তার বাস্তব অভিজ্ঞতা, বাস্তব চিত্র দেখার জন্য সে যে কোনো সময় যে কোনো তথ্য জানতে পারে। আর এমনি তো আপনার মান্থলি স্টেটমেন্ট তো পুলিশ হেডকোয়ার্টার আসে। একটু ইন্টারাপ্ট করি, যে ধরুন আপনি পুলিশের মানে সাবেক প্রধান হিসেবে যদি আমাকে বলেন যে ধরুন সদর দপ্তর থেকে বা বসের কাছ থেকে চিঠি গেল যে কটি মামলা করেছো, তখন কি একটা মামলা করার উৎসাহ তৈরি হয়? না না না, সেটা না। মামলা যেগুলি হয়ে গেছে একটা সার্টেন পিরিয়ড থাকে, মানে গত মাসে কতগুলি, এই কোন কোন তারা কত মামলা হয়েছে,
এটা তো এমনি প্রতি মাসে মাসের শেষে কিন্তু মাসের প্রথমে স্টেটমেন্ট নর্মালি আসে। এর মধ্যে বিশেষ কোন অপরাধের ব্যাপারে যদি জানতে চায়, সে যে কোনো সময় একটা পিরিয়ড উল্লেখ করে থাকে, সেটা বলতে পারে। কারণ একটা মামলা করার চাপ থাকে পুলিশের উপর। না, মামলা করে চাপ থাকবে না। মামলা করে চাপ যেটা থাকে মেইনলি আমরা যেটা আমি দিতাম, যেগুলি বিশেষ করে মাদকের ব্যাপারে, এই ব্যাপারে আমরা খুব চাপে রাখতাম। যে মাদকের ব্যাপারটা, যে যদি মাদকের তোমার এত কথাবার্তা হতেছে, কিন্তু তোমার মামলা কোথায়, তোমার অ্যারেস্ট কোথায়, উদ্ধার কোথায়, এইসবগুলি হইতো। কিন্তু অন্য কোনো মামলা হয়তো কোনো সুযোগ চাপ পুলিশের এই কেন সুযোগ আমি আপনার কাছে এরপরে যখন আসবো, আমি আসলে জানতে চাইবো যে কি এমন ঘটনা বাংলাদেশে ঘটলো যে এত মামলা হলো, মানে সেটাও একটু জানতে চাইবো। এখন আপনি আপনি যদি বলেন, আমার একটা পরিসংখ্যান আমি আছে, পরিসংখ্যানে আমরা যে সমস্ত মামলা বলা হয়, যেমন ধরেন কতগুলি আছে, যেমন ডাকাতি, দস্যুতা, খুন, দ্রুত বিচার, এগুলি বাদ দিয়া অন্যান্য মামলাগুলিকে আমরা আদার সেকশনে বলি, আদার সেকশনের মামলা। তো আদার সেকশনের মামলা এই বছর 2018-তে হয়েছে প্রায় 70,000, কিন্তু আপনার সে 14-তে হয়েছিল প্রায় 90,000, 2015-তে হয়েছে আপনার 84,000। কাজে ওই আদার সেকশনের মামলা তো বাড়ে না। 2014-15-তে তো আমাদের মনে থাকবে যে মানে অনেক সহিংসতা, রাজনৈতিক সহিংসতা, পথে ঘাটে সহিংসতা, আমাদের ভিতরে আতঙ্ক। এখন তো খুব শান্তিপূর্ণ সময় যাচ্ছিল। 74,000। এই শান্তিপূর্ণ সময়ে কেন 70,000-এর বেশি মামলা হলো? না, 17-তে হয়েছে 74,000, আর এখানে 69,000, কিন্তু ওই হিসাবে বাড়েন নাই। কিন্তু এখন যদি ওই ইনোসেন্ট লোক মনে করেন, কারো যদি বিরুদ্ধে 5টা মামলা হয়, সে যদি ইনোসেন্ট হয়, তাহলে সেটা তো একটা আতঙ্কের ব্যাপার, কিন্তু হিউম্যান ক্রাইম হবেই। শিপা হাফিজা, আসলে কি এরকম মানে একটা আলোড়ন পড়বার মতো অনেক মানুষের বিরুদ্ধে, সাধারণ মানুষের বিরুদ্ধে মামলার খবর আপনাদের কাছেও আসছে কিনা, আমি সেটা জানতে চাই। আর নিশ্চয়ই এখন তদন্ত করে দেখা যাবে কোন পুলিশ কর্মকর্তা ঘটনা ছাড়া মামলা দিয়েছেন, বলছেন একেএম শহীদুল হক। প্রতিকারের ব্যবস্থা আছে, কিন্তু প্রতিকারের ব্যবস্থাটা তো খুব লম্বা। সেইভাবে এত মামলা আসছে কিনা, আমরা তো ওই ধরনের মামলা নিয়ে বেশি কাজ করি না, কাজেই ওই রকম বলতে পারবো না। তবে হ্যাঁ, আমরা দেখছি, মিডিয়াতে দেখছি, পত্রিকাতে দেখছি, নিউজ টিভিতে দেখছি যে মামলা অনেক এসছে, সেটা ঠিক আছে। আর অবশ্যই মামলা যদি হয়ে থাকে, যে গায়েবী মামলা নামে যদি মামলা কারোর নামে হয়ে থাকে, এই মামলা তো আসলে খুবই অন্যায়জনক। কারণ আমি যদি গায়েবী বলি, তাহলে পরবর্তীতে একটা উদ্দেশ্য প্রণোদিত হয়, আমি কাউকে ইচ্ছে করে দোষী সাব্যস্ত করে ফেলতে পুলিশ পারি। গায়েবী মামলা দিচ্ছে না, পুলিশ সুনির্দিষ্ট অভিযোগে মামলা দিচ্ছে। পুলিশের কাজে বাধা প্রদান, নাশকতা, ককটেল বিস্ফোরণ, হ্যাঁ, অগ্নিসংযোগ, বলার বিশেষ কিছু নাই যদি সত্যিকার অর্থে ওরকম কোনো রিজন থাকে। বাট অবভিয়াসলি গত বছরের শেষের দিকে তো আসলে অনেক ধরপাকড়, অনেক কিছু হয়েছে, এটাও তো সত্য। কাজে সেই হিসেবে মামলা বেশি হতেও পারে। জি, ডক্টর স্বাধীন মালিক, আমি আপনার কাছে যেতে চাই যে আসলে আদালতের চিত্র আপনারাও নিশ্চয়ই দেখেন প্রতিদিন, আদালতের চিত্রটা আসলে কেমন? মানে এই আগাম জামিন প্রার্থীদের ভিড় আসলেই বাড়ছে কিনা প্রতিদিন, সেটা চোখে পড়ছে কিনা আপনাদের? অবশ্যই। এখন ওই 2-3টা কোর্টে এই মামলাগুলি হচ্ছে। আমি স্পেসিফিক্যালি বলি, সুপ্রিম কোর্টের অ্যানেক্স বিল্ডিং এর দোতলায়, হ্যাঁ, আমরা ওইখানে বারান্দা দিয়ে হাঁটতে পারি না। মানে ওখানে একদম লিটারেলি, যে আমি মানে আন্দাজে বলছি, 300-400 লোক ওই সুপ্রিম কোর্টের বারান্দায় থাকে। আমরা একটু সুপ্রিম কোর্টে সাধারণত নিয়ম হলো, এই আগাম জামিনই হলো একমাত্র মক্কেল যারা সুপ্রিম কোর্টে আসে। সুপ্রিম কোর্টে আমরা যে আপিল মামলা করি বা রিট মামলা করি, ওখানে মক্কেলদের কোর্টে আসার কোনো দরকার নেই। আর যে আসামি শাস্তি হয়ে গেছে ডিস্ট্রিক্ট কোর্টে, তার ভিতরে আপিল হচ্ছে, তো খালি আগাম জামিনেরই এরাই হলো সুপ্রিম কোর্টে সশরীরে আসে। আমরাও কিন্তু দেখে অভ্যস্ত না, কিন্তু এখনই গত 2 মাস ধরে দেখছি একদম ওই যে বারান্দায় হাঁটতে পারি না। এখন তো বারান্দা ছাড়িয়ে ওই গাড়ি যেখানে রাখা হয়, গাড়ি পার্কিং এর জায়গায় বাইরে। একটা ভোগান্তিটা বুঝতে হবে, একটা সাধারণ লোক ময়মনসিংহে, রংপুরে, ফরিদপুরে মামলা হয়েছে, তো সে ওই যে মানে এই তার গামছা বা মানে একটা ছোট ব্যাগ নিয়ে ঘাড়ে চুলিয়ে একদম সাধারণ শাড়ি মানে লুঙ্গি পরা লোক দেখেই বোঝা যায়। এখন এরকম যে কত শত লোক এরকম মামলায় পড়েছেন, তার মধ্যে কয়জন ঢাকা শহরে এসে হাইকোর্টে একজন উকিল ধরে এটা করতে পারে? একজন উকিল ধরতে তো হচ্ছে, হ্যাঁ, উকিল ধরে করতে, হ্যাঁ, মানে উকিলরা এইসব মামলায় আমরা তো মক্কেল দেখেও বুঝতে পারি যে এর কাছ থেকে কত টাকা পাওয়া যাবে, তাই তো? আমরাও তখন কিছুটা রিজনেবল হওয়ার চেষ্টা করি, বেশিরভাগ লয়ারই। কিন্তু এই যে গরিব লোকগুলি, কিন্তু ওই রংপুর বা ময়মনসিংহে যারা সাধারণ লোক এই ঢাকা পর্যন্ত এসে আগাম জামিন হয়, এইটা তো জানারও কথা না। অতএব তারা ওই যে ঘর বাড়ি ছাড়া
আপনি যদি আমাদেরকে একটু এই আগাম জামিনের ব্যাপারটাই বলেন, যে মানে ধরুন কারো একজন, আমি দেখছিলাম ধরুন সিলেট থেকে দল বেঁধে এসেছেন, তারা মানে একসাথে এসেছেন, একসাথে তাদের ডাক পড়বে, একসাথে জামিন হবে, এরকম নানা জায়গা থেকে একসাথে দল বেঁধে আসছেন। আগাম জামিন ব্যাপারটা কি? তারা তাদের কোর্টে কেন জামিনের জন্য যাচ্ছেন না, সেটার ঝুঁকিটা আমাদের একটু বলেন। না, তাহলে কোর্টের মামলাটা ধরেন যেই মামলা হচ্ছে সেই মামলায় গ্রেফতার হওয়ার মামলা, তো তখন সে থানায় গিয়ে বা কোর্টে গিয়ে জামিন চাইলে জামিন না দিয়ে তার সাথে সাথে গ্রেফতার করে থানায় মানে জেলে পাঠিয়ে দিবে। তো আগাম জামিনটা ওই রকম না, একটা টেম্পোরারি কিছু সময়ের জন্য জামিন। হাইকোর্ট তখন ওই মানে বিচারিক আদালত ময়মনসিংহের জাজকে বলবে যে তুমি বিচার করে জামিন দাও, কিন্তু আপাতত 4 সপ্তাহের মধ্যে থাক, 4 সপ্তাহের মধ্যে সে গিয়ে কোর্টে হাজির হবে। যে সাধারণত তখন ওই নিম্ন আদালতের জাজরা মনে করেন যখন উচ্চ আদালত তাকে 4 সপ্তাহ জামিন দিয়েছে, একটু তার পক্ষে যায়, তাহলে নিশ্চয়ই তার জামিন দেওয়ার কারণ আছে। আর সবাই দল বেঁধে আসে, কারণ মামলা তো একটা, ধরেন মানে মিরপুর থানা মানে ওই থানার 110 নম্বর মামলা, ওই 110 নম্বর মামলায় 100 জন আসামি। তো ওই একই, তো তখন আমরা সবাই একসাথে আসলে একসাথে জামিন চাইলে সুবিধা হয় সবার জন্য। আমরা জামিন চাই বলে ধরেন ওই যে এই যে মানে পত্রিকায় দেখিয়ে যে এই ঘটনাতে 100 জন ধরেছে, কিন্তু পত্রিকা বলছে যে এই ঘটনা ঘটেই নাই, অথবা মানে আমি ওখানে মানে এইসব সাধারণ কাজ আসলে জামিন দেন না, কিন্তু একটা খরচস্থায়ী 1 মাসে 4 সপ্তাহের জন্য বলেন। হ্যাঁ, তো মানে এই প্রতিকারটাও তার মানে এত ঝামেলা করে ঢাকা শহরে পৌঁছে প্রতিকারটাও তো খুব অল্প সময়ের জন্য, মানে মাত্র 4 সপ্তাহ, তারপরে তো তাকে গিয়ে সেই নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হয়। আগে এটা আরো লম্বা জামিন ছিল, লোয়ার কোর্টকে বলা হতো, আমি খুব সাদামাটা ভাষা বলছি, জামিন দিয়ে দিতে। তারপরে মাঝখানে ঠিক কখন মনে নাই 6 মাস না 8 মাস আগে, ঠিক মনে নেবে বছর কিছু আগে, আপিল বিভাগ বললো যে না, এইভাবে আগাম জামিন মানে অনির্দিষ্টকালের জন্য আগাম জামিন দেওয়া যাবে না। সো দেওয়া যাবে না, ফলে তখন আবার মাঝখানে কিন্তু আগাম জামিন বন্ধ ছিল। তারপরে আবার এই মানে বিচারপতিরা তো দেখছেন, ওনারা বারান্দায় যেতে দেখছেন, পত্রিকায় পড়ছেন, তো এখন আমার মনে হয় আমি ওনারা কি চিন্তা করছি জানি না, আমি স্পেকুলেট করছি, আবার আগাম জামিনটা দেওয়া শুরু আবার আগাম জামিন দেওয়া শুরু 4 সপ্তাহের জন্য, 4 সপ্তাহ 6 সপ্তাহ এরকম, এর বেশি হয় না, মানে সাধারণত 4 সপ্তাহ এরকম। আর ওইখানে মেইন কারণ আমরা গিয়ে বলি যে এখানে অন্য কোনো রিপোর্ট, একটা এলাকায় যদি বোমা ফুটে, ওই স্থানীয় পত্রিকাও তো আছে, মানে এখন বাংলাদেশে মানে উপজেলায় লেভেলেও পত্রিকা আছে, তো কোনো পত্রিকায় কোনো খবর নেই, জাতীয় পত্রিকা বলছে যে এরকম ধারণা কিছুই হয় নাই, তো কোনো ঘটনাই হয়নি, তো সম্পূর্ণভাবে এই লোকটাকে হয়রানি করার জন্য এই মামলাগুলি করা হচ্ছে। তো বিচারপতিরা তখন এটাতে সন্তুষ্ট আছে, বাবা ঠিক আছে, আমি একটু তোমাকে কিছু না হলে একটু সময় দিলাম আর কি। আমি এরপর যখন আপনার কাছে আসবো ডক্টর স্বাধীন মালিক, আমি আসলে জানতে চাইবো গায়েবী মামলা এগুলোকে বলা যায় কিনা, এগুলো গায়েবী মামলা কিনা, একে গায়েবী মামলা বলা যায় কিনা, বা বিএনপি বলছে যে রাজনৈতিক মামলাও বটে, রাজনৈতিক মামলা ভাববারই কারণ আছে কিনা, কারণ রাজনৈতিক নেতাকর্মীদের বাইরেও অনেক অসংখ্য শ্রমজীবী মানুষের খবর আসছে, প্রতিবন্ধী মানুষেরও খবর আসছে। একটা বিরতির পর ফিরে এলাম রাজকাহনে। ডক্টর স্বাধীন মালিক, গায়েবী মামলা এদের বলা যাবে কিনা, একটু তুলেছিলেন শিপা হাফিজা কথাটা, কিন্তু গায়েবী মামলা তো আসলে বলে কোনো কিছু অভিধানে নাই, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন, আর সুনির্দিষ্ট অভিযোগ এই মামলাগুলো হচ্ছে, যেগুলি বলছে যে ককটেল মারা, সন্ত্রাস হওয়া, পুলিশের আক্রমণ, আশেপাশের লোক বলছে যে এরকম ঘটনা ওখানে হয় নাই, ককটেল ফুটলে তো আশেপাশে সবাই শব্দ পাবে, হুলস্থুল হবে, তো গায়েবীর জন্য বলছে যে এই ধরনের কোনো ঘটনা ওই এলাকার লোকে ওই সময় দেখে নাই, ওই অর্থে গায়েবী, তাই তো, মানে ঘটনাটাই ঘটে নাই কিন্তু একটি মামলা হয়েছে। হ্যাঁ, কিন্তু নাম না ছাড়া এর কোনো নাম নেই, আমি 50 জনের নামে মামলা, সেটাই তো করছে। না না, দুইটা গায়েবী হতে পারে না। না, যেটা হচ্ছে যে প্রথম আলো, বিশেষ করে প্রথম আলো তো আমরা সবাই দেখেছি, একদম মানে ওই ঘটনাস্থলে গিয়ে ওদের রিপোর্টাররা গিয়ে আশেপাশের লোককে জিজ্ঞেস করেছে যে ওই দিন ওটার সময় এখানে আপনাদের ককটেল ফুটানো হয়েছিল কিনা, পুলিশের উপর আক্রমণ হয়েছে, বিভিন্ন ধরনের, তো সবাই লোকজন বলছে দেখে আরো শুনছে, সবাই বলছে যে কোনো ঘটনাই ঘটে নাই, তো ওইগুলিকে এখন সংবাদ মাধ্যম বলছে গায়েবী। হ্যাঁ, আমি এটা তার সঙ্গে শিপা হাফিজ আসলে বলতে চাইছিলেন যে আবার এই মামলাগুলোতে অনেক অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধেও মামলা হচ্ছে, সেটিও তো আরেকটা ঝুঁকি তৈরি করছে। অবশ্যই না, আর এইগুলি হচ্ছে কি, আমি বলবো যে সবগুলি উদ্দেশ্য প্রণোদিত, এই জন্য ঘটনা হয়েছে একটা, তাই তো, ওইখানে আমি যদি আপনি ধরেন 50 জন আসামি করলেন, হয়তো জড়িত থাকতেও পারে, কিন্তু এই 50টা আসামি করলে জীবনে কারোর বিরুদ্ধে এই মামলা প্রমাণ করতে পারবেন না, মানে একটা আসামির বিরুদ্ধে মামলা প্রমাণ করতে হলে আপনাদের একটা সাক্ষী লাগবে, তাকে বলতে হবে যে সে ওখানে দেখেছিল,
আর একটা লোক যদি বলে যে আমি ওখানে এই 50 জন লোককে দেখেছিলাম, অবভিয়াসলি সেই সাক্ষীকে কেউ বিশ্বাস করবে না। তো যদি এখানে ঘটনা হয়েও থাকে, আমি ধরলাম যে ঘটনা হয়েছে এবং আমরা সবাই চাই ঘটনাতে দোষী যারা তাদের বিচার হোক, কিন্তু এইরকম একটা 100 লোককে আসামি করা মানে পুলিশ কিন্তু স্লোগান মানে মাইক দিয়ে বলে দিচ্ছে এদের আমরা কিছুটা ভোগাবো, কিন্তু এই মামলা কোনোদিন কেউ দোষী সাব্যস্ত হবে না। আচ্ছা, এখানে আমি ফাঁকে একটা কথা কেন বলে কোনোদিন হবে না? ওই যে বললাম যে আপনি 100 জন লোককে দোষী সাব্যস্ত করার জন্য আপনার কিন্তু 100টা সাক্ষী লাগবে, অন্তত 20 জন 5 জন লোক এসে দাঁড়িয়ে বলতে হবে যে সেই 100 জনকে বা অথবা আমি 100 জন ভোগান্তিটাই সার হবে আর কি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমাদের কখনো আলোচনায় আসে না। জি। আজকেও আমি সকালে বললাম, একটু ওয়েবসাইট খোঁজার চেষ্টা করলাম, আমাদের যে মামলা হয় শেষে ওই মামলায় কতটা লোক দোষী প্রমাণিত হয়। আমি বলবো বাংলাদেশে কারো শাস্তি হয় না। ধরুন একটা নারী শিশুতে এখন এটা লং স্টাবলিশ যে 3-4% বেশি হচ্ছে না। হত্যা মামলাও তো বোধহয় 5% না এরকম। ওইটাই মানে হত্যা মামলা বোধহয় 10%। এই আমি স্ট্যাটিস্টিক্স বহুদিন ধরে খুঁজছি, মানে পুলিশ ওয়েবসাইটে যেটা আছে গত বছর, আমি মানে একটু রাউন্ড ফিগারে বলি, গত বছর সারা দেশে 3800 খুন হয়েছিল হত্যা। তার আগের 2 বছর একটু মানে 17-18 মানে 3500, কিন্তু কোথাও খুঁজে পাই না। ধরুন 2010-এ বোধহয় 2500 খুনের ঘটনা পুলিশের কাছে আছে। আজকে 2018-তে তার কয়টা মামলায় দোষী সাব্যস্ত হয়েছে। তো পুলিশের এই ফেইলিয়রটা আমরা কিন্তু কখনো কিছু কথা বলি না। মানে মামলা করাটাই আসলে মানে প্রধানত আইনি প্রতিকারে পরিণত হচ্ছে পুলিশের দিক থেকে। কনভিকশনে তো পুলিশের উপর নির্ভর করে না, মানে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে যে কম্পোনেন্ট আছে সবগুলি কম্পোনেন্ট যদি ঠিকমতো কাজ না করে, একটা কম্পোনেন্ট যদি ঠিকমতো কাজ না করে তো হবে না। পুলিশ যত কিছু করে দিল শেষ পর্যন্ত আদালতে যাবে, যদি প্রসিকিউশন পক্ষ থেকে আদালত পক্ষ থেকে এটা ইয়ার্স টুগেদার এটাকে পেন্ডিং রাখে। এরপরে যখন ট্রায়াল ওঠে বাদী আগ্রহ হারায় ফেলে, সাক্ষীর আগ্রহ ফেলে, তারপর তারা আপোষ মীমাংস হয়ে যায়, হোস্টেল হয়ে যায়। কাজে পুলিশ চাষির দল মানে যে কনভিকশন সব ব্লেম পুলিশের দেওয়া, এটা দোষ দিচ্ছে না, পুলিশকে দোষ দিচ্ছে না। আমি যদি ওইটা ওই অর্থে বলিনি, আমি যেটা বলছি পুলিশের দিক থেকে উনি যে পয়েন্টটা বললেন যে ধরুন এই যে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করা, একটা মনে করেন একটা মুভ হয়েছে, ঘটনা হয়েছে, সেখানে হয়তো 200-300 লোক ঘটনা ছিল। এখন 200-300 লোক চিনা তো সম্ভব না, যদি 10টা লোক চিনলো বাকিগুলো তো অজ্ঞাত দিবে। এরপর ডিউরিং ইনভেস্টিগেশন কোন অপরাধ ভিডিও ফুটেজ দেখে তাদেরকে আইডেন্টিফাই ছাড়া তো আপনি মামলা আসামি করতে পারবেন না। তার নাম লাগবে, তার বাবার নাম লাগবে। এখানেও তো একটা অপপ্রয়োগেরও সুযোগ থেকে যায়। যখন অজ্ঞাতনামা ধরুন 50 জনের বিরুদ্ধেই মামলা হলো, তখন তো এতেও একটা আবার সুযোগ থাকে যে আমার ইচ্ছে মতো 50 জনের নামও আমি বসাতে পারি না। এখন তো এভিডেন্স থাকতে হবে, তো ওখানে হয়তো ওরাল সাক্ষী ছাড়াও যদি বসাই, অপরাধমূলকভাবে বসাই, তাহলেও তো সেই 50 জনের ভোগান্তিটা হবে। প্র্যাকটিস থাকলে তো সব জায়গায় হতে পারে। এটা যদি আপনি এবিউজ করেন ক্ষমতার, তো সব ক্ষেত্রে হতে পারে। কিন্তু অজ্ঞাতনামা রাখতে হবে। আগে আমাদের প্রিন্সিপাল ছিল যে পুলিশ অবশ্যই অ্যারেস্ট করবে, সন্দেহ হলে অ্যারেস্ট করবে, অ্যারেস্ট করে কোর্টে নিবে, তাই তো 24 ঘন্টার মধ্যে। তারপরে কোর্ট দেখবে যে তার বিরুদ্ধে মামলা চলার মতো বা বুঝার মতো একটা প্রাথমিকভাবে একটা ইয়ে আছে, তারপরে মনে করে জেলে পাঠিয়ে দিবে। তো বিচারকের ওই যে 24 ঘন্টার মধ্যে বসে এই যে এটা একটা নির্ধারণ করা, যে প্রাথমিকভাবে পুলিশের কাছ থেকে শুনে, আমরা আইনে যেটা বলি প্রিলিমিনারি বা প্রাইমা ফেসি, এবং তারপরে সে তাকে ছেড়ে দিবে অথবা জেলে পাঠাবে। আমাদের বিভিন্ন কারণে আইনের বিভিন্ন ডেভেলপমেন্টের ফলে বিচারকের এখন এই ক্ষমতা আর নাই। বিচারক হয়ে গেছে পোস্ট অফিস। তো পুলিশ ওই যে যেটা কি বলে না, যেটা কগনিজেবল অফেন্সের ধারা লিখে দিল, বিচারকের কাছে যায়, বিচারক বলে জেলে পাঠাও। এখন এই বিচার ব্যবস্থা যেটা মানে প্রিন্সিপাল ছিল যে একটা লোকের স্বাধীনতা হরণ করবেন, ওইটা একটা বিচারকের প্রাথমিক একটা মূল্যায়ন থাকতে হবে, ওইটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি আইন থেকে তুলে দিয়েছি। ফলে এখন বিচারক হয়ে গেছে পোস্ট অফিস। বিচারক আমি পুলিশ এটা আসামি দিল, কি অভিযোগ সেগুলি তো তার ফরওয়ার্ডিং লেটারে থাকে। এখন সেগুলি তদন্ত না করে বা কোনো এভিডেন্স না পাওয়া পর্যন্ত, তদন্ত শেষ না করা পর্যন্ত বিচারক তো কোনো আইডিয়া নিতে হবে যে সে ইনোসেন্ট, সে ইনোসেন্ট বলতে পারবে না। ওইটা ইনোসেন্ট কথা কমপ্লিশন অফ দ্য ইনভেস্টিগেশন, তখন সে বলতে পারবে। জেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে, মানে বাইরে থেকে বিচার হচ্ছে না। না পাঠালে তো সে জামিন পেয়ে যাবে। জামিন পেয়ে তো তার ইনভেস্টিগেশন হ্যাপন হতে পারে, সে পলাতক থাকতে পারে। সে অনেক আসামি আছে, উকিল জামিন নেয়, তার হদিসই পাওয়া যায় না, আর তাকে পুলিশে সেটা অন্য। আমি এটা 1 মিনিট, হ্যাঁ, দুনিয়াতে মানে সভ্য কোনো দেশে পুলিশ অভিযোগ অবশ্যই করবে, পুলিশের অভিযোগ শুনে
তার সাথে সাথে জেলে পাঠাতে, এটা দুনিয়াতে অন্য কোথাও হয় না। একটা প্রিলিমিনারি হিয়ারিং হয়, ওই যে অজ্ঞাতনামা এই সেই প্রিলিমিনারি, হ্যাঁ, যেখানে আপনার যথেষ্ট প্রমাণ আছে, তাকে হাতে নাতে ধরেছেন ইত্যাদি। কিন্তু আমি বলছি যে বিচারকের ভূমিকা পোস্ট বক্স হয়ে গেছে। না, বিষয় হিয়ারিং না, কিন্তু হিয়ারিং স্যার হবে না তো। ডিফেন্সের উকিল যায়, জামিনের জন্য প্রেয়ার দেয়, তো জামিনে ওদিন না হোক, হয়তো পরে একটা ডেট দিল যে ওই দিন হিয়ারিং হবে। না, জামিনের প্রেয়ারটা কখন হচ্ছে? দিলে তো পাঠিয়ে দিচ্ছে ওখানে। মানে আমি বলছি যে এইখানে যে সে কতদূর মূল্যায়নের যে ব্যাপার, ওই মূল্যায়নটা না। আপনার বিবেচনায় মনে হচ্ছে না যে বিচারক খুব মূল্যায়ন করে মানে জামিন দিয়ে বিচার কাজটা চালিয়ে নিচ্ছেন, এরকম না? মানে এখন সরাসরি কারাগারে পাঠানো হচ্ছে, জামিনের হিয়ারিং অবশ্যই হয়, অবশ্যই হয়, আসামি পক্ষ শুনে। হ্যাঁ, থিওরিটিক্যালি ইউ আর কারেক্ট, থিওরিটিক্যালি। তারপরে ধরে যাকে নিয়ে যায় তার বলছে 5 দিনের রিমান্ড, তাই তো? 5 দিনের রিমান্ড, 7 দিনের হোয়াটএভার। তো এবং আমি পত্রিকায় পড়ছিলাম আবার এখন জামিনেরও আবার সাথে সাথে জামিন আদালত দিলেও আপিল করছে আবার সরকার পক্ষ, সেটাও খুব ঘন ঘন ঘটছে এখন রাষ্ট্রপক্ষের আপিলের ঘটনা। বেসিক্যালি যেটা হয়েছে, পুলিশ একটা, মানে আমি এখানে আজকে বসে আছি, হ্যাঁ, এখন ধরুন 7 দিন আগে কক্সবাজারে একটা মার্ডার হয়েছে। আজকে পুলিশ এখন রাত্রে আমার বাসায় যদি হাজির হয়, বলে সাংবাদিক স্যার আপনার 302 এর মামলায় আপনি ইজ এন অ্যাকিউজ, তো আমাকে ধরে কালকে সকালে কোর্টে হাজির করবে। যার সাথে দেখবে আজ 302 এর মামলা। আমি যে বলবো আমি ঢাকায় নবনীতার প্রোগ্রামে ছিলাম, ওইটা বলবে যে ওটা যখন সাক্ষীর সময় আসবে তখন দিবেন। আপনার বিরুদ্ধে 302 এর মামলা, এখন আপনি জেলে থাকেন। এই পরিস্থিতিটা নিয়ে, এবং এই পরিস্থিতিটার বিপদ নন বেলেবল অফিসার তৈরি করবে, আর যদি বেলেবল হয় তখন তো অনেক দিয়ে এগুলো সবই বোধহয় নন, এগুলো সব মার্ডারের মানে মামলা। নাশকতা, ককটেল বিস্ফোরণ, নন পুলিশের কাজে বাধা দান, এগুলো তো সবই নন বেলেবল অফেন্স। কাজে জামিন তো এইজন্যই হচ্ছে না। আপনার সাথে বসে এখানে টেলিভিশনে প্রোগ্রাম করছি, হ্যাঁ, তখন আমি বলবো যে মানে এখন 3 দিন পরে, তখন যার সাহেব কি বলবো, আচ্ছা ওটা প্লি অফ এলিভেটেড দিলে তো আদালত থেকে এটাকে আপনি কনভিন্স করতে হবে। আমি প্লি অফ এলিভেটেড দিলে তো আপনার রেকর্ড লাগবে। এগেইন শহীদুল হক, যে কারণে প্লি অফ এলিভেটেড হয় না, রেকর্ড লাগবে। যে কারণে সৌদি আরবে থাকা লোক, প্রতিবন্ধী মানুষ কিংবা হজে থাকা মানুষ, তাদেরও কিন্তু এখন আগাম জামিন চাইতে উচ্চ আদালতে যেতে হচ্ছে। এরকম হলে তো যারা করছে তাদের ব্যবস্থা নিতে হবে, সেটা বললাম। ব্যবস্থার আসলে সুযোগ কতটুকু আছে সেটা শুনবো। আমি শিপা হাফিজা আপনার কাছে আসতে চাই। আমাদের দর্শক এরকম মন্তব্য আরো কয়েকজনই করেছেন। সোহাগ মুন্সি যেমন বলছেন যে এই যে গোপন মামলা, কোনো সংখ্যা, নাম, কোনো কিছু উল্লেখ না করে এটা করে রাখা হয় তার মতে এ কারণে যাতে যে কারো বিষয়ে কোনো সুনির্দিষ্ট অভিযোগ না থাকলেও তুলে আনা যায়। তার মতে এ কারণেই এ ধরনের কেসগুলো জনগণ এবং বিরোধী রাজনীতি যারা করেন, বিরোধী দলীয় রাজনীতি, তাদের মধ্যে এক রকমের ভয়ের বিস্তার করে। আমি যদি আপনাকে বলি শিপা হাফিজা, যে এই মামলাগুলো অনেক সময় অনেকে ব্যক্তি জানতেও পারছেন না যে তাদের বিরুদ্ধে মামলা হয়ে গেছে, কারণ তিনি হয়তো বিদেশ ছিলেন বা তিনি ঘরে ছিলেন, নিরীহ কৃষিকাজ করা লোক, তিনি জানতে পারছেন না। এবং আবার উল্টো দিকে প্রবলেমটা হচ্ছে এজাহারে যতক্ষণ আপনার নাম উল্লেখ না করছে ততক্ষণ আপনি আবার আগাম জামিন চাইতে উচ্চ আদালতেও যেতে পারছেন না। মানে তার মানে মামলার ভয়টা তো খুব বাস্তব এখন। অবশ্যই যদি এরকম মামলা হয়ে থাকে, তার নাম ছাড়া হয়েছে, কিন্তু একটা গ্রুপ অফ পিপলের নামে এই এরিয়াতে 50 জনের নামে মামলা হয়েছে, তখন এই সুযোগটা তো নিতেই পারে চাইলে, যে আমি আমার প্রয়োজন বোধে যাকে আমি চাই শাস্তি দিতে, তাকে ওই মামলাতে পরে নিয়ে আসতে পারি, এনে বলি যে তোমার নামে তো আগে মামলা ছিল। তো একটা সম্ভাবনা রয়ে গেছে, এইটা একটা খুবই ভয়ঙ্কর সম্ভাবনা। এবং এটা যদি হয় তাহলে বুঝতে হবে যে একটা ভীতিকর একটা পরিস্থিতি চলছে আমাদের এই। প্রত্যেকদিন পত্রিকায় কত রিপোর্ট আসছে। আদালত স্বাধীন বলেন যে আদালত যখন পুলিশ প্রতিবেদন দিবে, একটা গ্রেপ্তার করলে গ্রেপ্তারে তার থাকতে হবে, যদি কেউ সাসপেক্ট করে সাসপেক্টের গ্রাউন্ড থাকতে হবে, যে এই গ্রাউন্ডে আমি সাসপেক্ট করব। গ্রেপ্তার তো করছে না, মামলা হয়ে যাচ্ছে। মামলা তো হইতেই পারে, কিন্তু মামলা হইলে যখন গ্রেপ্তার করবে তখন আদালত যেই ধরনের গ্রাউন্ড দেখাবে যে এই গ্রাউন্ডে তাকে অ্যারেস্ট করছে, এই তার হবে যে সে মুক্তি পেয়ে যাবে। আপনি যে বারবার এটা বলছেন, আমি দেখছিলাম আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও সে আশ্বাস দিয়েছেন যে আইনি প্রক্রিয়ায় কোনো ভুল মামলা হলে প্রতিকার হবে। কতদিন সেটা? সেটা তো একটা লম্বা প্রসেস। আমরা যদি এইখানে ওই এক্সাম্পলটা তুলি, এই যে রিসেন্টলি হলো না সোনালী ব্যাংকের কর্মকর্তা, যার নামে কেস, শাস্তি কিন্তু আরেকজনকে দেওয়া হচ্ছে, সে জেল দমন কমিশন থেকে।
এবং আমরা দেখলাম টেলিভিশনে আমাদের দুর্নীতি দমন কমিশনের চিফ, উনি বললেন যে হ্যাঁ এটা একটা ভুল হয়ে গেছে। তো এটাকে ভুল স্বীকার করা অবশ্যই একটা ভালো কাজ, কিন্তু ভুল স্বীকার করা তো যথেষ্ট নয়। এটার মাসুলটা কে দেবে? একটা মানুষের জীবনে 4 বছর টোটালি হারিয়ে গেল, চেয়ারম্যান সাহেব জানবার পরেও 6-7 মাস কেটে গেছে, উনি নিজেই তার বলেছেন। ফ্যামিলির কি ভয়ঙ্কর দিন গেল, এর মধ্যে আরো কত বিপদ আপদ হতে পারে রিলেটেড টু দ্যাট ওয়ান ইস্যু। নাও আজকে এসে যদি বলি হ্যাঁ এটা ভুল হয়ে গেছে, তাহলে কিন্তু দুর্ভাগ্যজনক। আজকে এসে বলতে হবে এটা ভুল করেছি, এইটা আমরা তদন্ত করব, এবং আমরা তদন্ত করে সত্যিকারের এখানে দোষীকে তাকে বের করব, আর যে মানুষটার জীবনের এত বড় একটা ক্ষতি আমরা করেছি তাকে কম্পেনসেট করব। এই কম্পেনসেশনটা আমি মনে করি দুদকের দায়িত্বেই হওয়া উচিত, কারণ ওনারা ভুল করেছেন। ওর জীবনটা ফিরিয়ে দেওয়া তিনি যাবে আবার না। দুদকে গিয়ে বলে এসেছেন যে আমি সেই ওই লোক নই, তারপরেও পুলিশ আবার তাকে ধরতে গেছে, তিনি আবারও বলেছেন আমি ওই লোক নই, তবুও তাকেই ধরেছে। আমি একেএম শহীদুল হক, আমাদের এক দর্শক, এই প্রশ্নটাই আমি আসলে যেতে চাইছিলাম। হোসেন খন্দকার বলেছেন যে এই যে বেশি বেশি মামলা, অনেক জামিন প্রার্থীর আদালতে ভিড়, তাতে আমরা ধরে নেব কিনা যে এখন একটা অস্থিরতা চলছে দেশে? এখন আগে পুলিশের বিরুদ্ধে অভিযোগ ছিল যে পুলিশ মামলা নেয় না, আর এখন আমরা বলতেছেন বেশি বেশি মামলা হচ্ছে। পুলিশ মামলা নেয় কিনা সেই অভিযোগ এখনো হয়তো আছে, পুলিশ মামলা করছে বেশি সেই অভিযোগটা এখন আছে। এখন যদি ঘটনা ঘটলে পুলিশের কাছে অভিযোগ গেলে মামলা নেওয়া এটা ভালো লক্ষণ, কিন্তু মিথ্যা মামলা নেওয়া বা আপনাদের বাসায় গায়েবী মামলা নেওয়া, এটা হলো প্রশ্ন, এটা হলো আমাদের নিজেই করছে এই মামলাগুলো। না, এখন সেটাই বললাম, এটা যদি ঘটনা যদি অভিযোগটা যদি সত্য হয়ে থাকে তাহলে এটা দেখা যায় ইনোসেন্ট লোকের বিরুদ্ধে মামলা নিচ্ছে, ব্যবস্থা পুলিশ নেবে। কিন্তু সেই ব্যবস্থাটা আসলে কতদিন, মানে একটা এই এখন আদার সেকশন মামলা যেগুলি বলি এইগুলি বেশি দিন পুলিশের কাছে থাকে না, প্রতি মাসে তো অনেক মামলা হয়, 2 মাসের ভিতরে মামলা ডিসপোজাল করে দেওয়ার কথা। কিন্তু একবার যে আদালতে গেলে এরপরে তো আদালতে আমাকে ঘুরতেই থাকতে হবে। আদালতের ব্যাপার, আদালত যদি দেখে যে এটা এই ধরনের মামলা তাড়াতাড়ি ডিসপোজাল করে দেওয়া দরকার, আদালত স্পেশাল কোর্ট বসে করতে পারে। কিন্তু এই ধরনের মামলা আদার সেকশনের মামলা পুলিশের কাছে বেশি দিন থাকে না, 2 মাসের মধ্যে শেষ করে দেওয়ার। অচিনপুরের মানুষ নিকে এবং আতিকুল ইসলাম এই দুজন লিখছেন যে মামলা করলে তো পুলিশের এক রকমের মানে অর্থনৈতিক লাভ হয়, মানে এক রকমের গ্রেফতার বাণিজ্য, তো এই অজ্ঞাতনামা বিশাল সংখ্যক ব্যক্তির বিরুদ্ধে মামলা তো একটা সেই সুযোগও করে দেয় পুলিশকে। করে দিতে পারে, কিন্তু সব ক্ষেত্রে তো এটা হয় না। যেটা যদি এরকম করলে তো তাদের ব্যবস্থা নিতে হবে, এবং সবচেয়ে কথা হলে পুলিশের যে সুপারভাইজিং অফিসার থাকে তাদেরকে এই ব্যাপারে বেশি পার্টিকুলার এবং সিনসিয়ারিটি শো করতে হবে। তার যে ইমিডিয়েট অফিসার, থানা ইমিডিয়েট যে থাকে সার্কেল এসপি এবং এসপি, তাদেরকে দেখা উচিত এগুলি সিরিয়াসলি, যে কোনো ইনোসেন্ট ব্যক্তি মামলায় ঢুকছে কিনা, বা এখানে কোনো ব্যবসা বাণিজ্য হচ্ছে কিনা, বা ইনোসেন্ট গ্রেপ্তার করছে কিনা, তাহলে তাদের ব্যবস্থা নিতে হবে। যদি সুপারভিশনটা স্ট্রং হয় তাহলে কিন্তু থানায় পায় না। আমি একটা বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে জানতে চাইবো নাকি আরো উঁচু লেভেল থেকেও এইরকম কোনো নির্দেশনা আসতে পারে যে হয়তো অনেক মামলা হয়ে গেছে, সেই মামলাগুলোকে একরকমের সব মামলা মানে আমি জানি না, মানে একটা গণপ্রতিকারের কোনো ব্যবস্থা পুলিশ প্রশাসন করতে পারে কিনা, আমি সেটি আপনার কাছে জানতে চাইবো। একটা বিরতির পর ফিরে। সোলাইমান কবির শান্ত লিখছেন যে সুইজারল্যান্ড নেদারল্যান্ডে কয়েদির অভাবে কারাগার পরিত্যক্ত ঘোষণা হয়, আর আমাদের দেশে আদালত প্রাঙ্গণে আসামিদের ভিড়েই হাঁটা অসম্ভব হয়ে পড়েছে। আরেকজন লিখেছেন কোলের বাচ্চার নামে, একজন লিখেছেন হাত পায়ে অসুবিধা এমন লোকের নামেও আর মামলা হওয়া বাকি নেই। মোহাম্মদ নূর নবী ফরহাদ বলছেন উন্নত দেশগুলোকে পুলিশকে জনগণের বন্ধু ভাবা হয়, বাংলাদেশে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে এই অবস্থা। একটা বিরতিতে যাচ্ছি, ফিরে এলাম রাজকাহনে। আমাদের দর্শক জাহাঙ্গীর, তপাদার, খন্দকার মাসুম সহ নানাজনই আসলে যে সুরে জিজ্ঞেস করছেন মুসলিম মিয়া, আবু বকর সিদ্দিক আকিব, তাদের মূল কথাটা হচ্ছে যে মোহাম্মদ শাহপরান সরকার অসংখ্য মন্তব্য। শহীদুল হক, মূল সুরটা হচ্ছে যে পুলিশে তো ছুলেই 18 ঘায়, এবং পুলিশ চাইলেই সে আসলে একটা যে কোনো অজ্ঞাতনামা যে কোনো মামলায় আপনার নামটা ঢুকিয়ে আপনাকে আসলে 14 শিকের ভেতর ঢুকিয়ে দিতে পারে। এই শব্দটাও ব্যবহার করেছেন একজন, যে এটা থেকে এখন আর কোনো মুক্ত থাকার উপায় নেই। আমি প্রথম আলোতে পড়ছিলাম, তারা বলেছেন যে এসব মামলার বিষয়ে সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা নাম উল্লেখ করে কথা বলতে চান না, তবে একাধিক কর্মকর্তা বলেছেন পুলিশ সদর দপ্তর থেকে এসব ঢালাও মামলার বিষয়ে নির্দেশনা আসবে বলে তারা শুনেছেন, সেক্ষেত্রে তদন্ত করে নির্দোষ লোকদের মামলা থেকে বাদ দেওয়া যেতে পারে। মানে পুলিশ সদর দপ্তর এমন কোনো ব্যবস্থা নিতে পারে কিনা যে এই মামলাগুলো এখন একটু স্থিমিত থাকলো, এই মামলাগুলোর ভিত্তিতে গ্রেফতার করা হলো না, বা এই মামলাগুলোর বিষয়ে পরবর্তী পদক্ষেপ তদন্ত সাপেক্ষে হবে, এটা কি সম্ভব আইনি? পুলিশের যে সিস্টেমটা, ক্রিমিনাল জাস্টিস সিস্টেম যেটা আমি বলি,
এখানে পুলিশে কিন্তু পদে পদে জবাবদেহি করতে হয়। পুলিশকে তার সিনিয়র যে টায়ার থাকে সেই অফিসারের কাছে জবাবদেহি করতে হয়, এসপির কাছে করতে হয়, মন্ত্রণালয় সরকারের কাছে করতে হয়, সবচেয়ে কথা হলে আদালতের কাছে করতে হয়। পুলিশ যদি কোনো রকম একটা বেআইনি কাজ করে আদালত সাথে সাথে ধরে বসে কিন্তু। তো এতগুলির জবাবদিহিতার জায়গা, সেই জায়গাগুলি যদি ঠিকমতো কাজ না করে তো পুলিশ তো উল্টোপাল্টা করতেই পারে। কিন্তু আমার কাছে হলে শুধু পুলিশ দোষ দিয়ে লাভ নেই। তো এই যে যাদের সুপারভিশনে যাদের কাছে জবাবদিহিতার সুযোগ আছে তাদেরকে সেন্সিটিভ হইতে হবে, তাদেরকে আরো বেশি কাছে হতে হবে। আমি এখানে আসবো। আর এখন আপনি যেটা বললেন, আসিফ মাহমুদ আমাদের দর্শক, তিনি লিখছেন, আমার বাবা একজন সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা, 65-র কিছু বেশি বয়স, উনাকে মিথ্যা গ্রেনেড নিক্ষেপ ও বোমা বিস্ফোরণ মামলা দিয়েছে। এখন স্বাভাবিক জীবনযাপন করায় কষ্ট হয়ে দাঁড়িয়েছে। মিথ্যা মামলায় ফাঁসিয়ে মানুষের জীবনকে নরক করতে পারে কিভাবে, সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমি আপনার কাছে জানতে চাই যে প্রশ্ন ছিল, এখন পুলিশ হেডকোয়ার্টার, পুলিশের উচিত এই মামলাগুলি যত তাড়াতাড়ি পারে তদন্ত নিষ্পত্তি করে মামলাগুলো ডিসপোজাল। যদি কেউ ইনোসেন্ট থাকে তাকে অব্যাহতি দেওয়া, তার ফাইনাল রিপোর্ট দেওয়া, যাতে এই কথাগুলি যে যারা ইনোসেন্ট বা যারা বলতেছেন দোষী না তারা যেন হয়রানি শিকার না হয়। এটা যত তাড়াতাড়ি পারা যায় পুলিশ লিডার যারা আছে তাদের উচিত সুপারভিশনটা করা, সুপারভিশন এখানে এক পারফেক্ট সুপারভিশন করা এবং তাকে টাইম সুপারভিশন নোট করে দেওয়া যে অমুক দিনের মধ্যে ইউ হ্যাভ টু ডিসপোজ দ্য কেসেস। এগুলি করা সম্ভব। আমার আপনার কাছে শেষ প্রশ্ন। প্রথম তো আমরা এই অনেক মামলা হচ্ছে, মামলা হামলা একসাথে মিলিয়ে বলা এবং মামলা দিয়ে মানে বিপর্যস্ত করে ফেলার কথা প্রথম আমরা বিরোধী দলীয় রাজনীতিকদের মুখে, বিএনপির মুখ থেকে শুনতে পাই আমরা। এটা কি হয়ে থাকতে পারে কিনা যে এই রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টদেরকে আসলে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলতে যে মামলা, সেই মামলা এখন সাধারণ মানুষের মধ্যেও বিস্তার লাভ করেছে। মানে আওয়ামী লীগ নেতার প্রতিবন্ধী পুত্র আদালতে হাজির হতে হচ্ছে বলে এখন আমরা এই নিয়ে আলাপ করছি। আসলে এগুলো রাজনৈতিক মামলা ছিল কিনা? রাজনৈতিক মামলা তো অন্য জিনিস, এটা তো একটা রাজনৈতিক মামলা। যদি রাজনৈতিক মামলা বলেও তো আসলে অভিধানে কিছু নাই। আবার রাজনৈতিক মামলা বলতে কোনো কিছুই নাই। রাজনৈতিক মামলা আমরা দেখছি বঙ্গবন্ধুকে ওদের কি আইন থাকে সেখানে, আর বাংলাদেশের স্পেশাল পাওয়ার অ্যাক্ট ছিল যেটা ডিটেনশন, যেটা ওইটা অনেক সময় ডিটেনশন দিত। ভাবে ব্যবহারের জন্য এখন রাজনৈতিক মামলা ডিটেনশন দিত, ডিটেনশন তো দিচ্ছে না। এখন তাদের সুনির্দিষ্ট অভিযোগ থাকে, সেই অভিযোগে মামলা করতেছে। কাজে এটা তো রাজনৈতিক মামলা বলা যাবে না। মানে ডিটেনশনের মামলার চেয়ে কঠিন মামলা। শিপা হাফিজা, আপনার কাছে যেতে চাই যে আসলে কি করবার আছে এই ভোগান্তি কমাতে। কারণ আসলে তো মানে প্রকৃতার্থে তো রাজনৈতিক ব্যক্তি অথবা অরাজনৈতিক ব্যক্তি কারোরই তো মিথ্যে মামলার আসামি হবার কথা নয়। না, মোটেই না। তো নাই। আর যে আমি একদমই শহীদুল হক সাহেবের সাথে একদম একমত যে আসলে এটাকে একটা ক্র্যাশ প্রোগ্রাম করে যে উচ্চতর পুলিশে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, পার্টিকুলারলি আইজিপি সাহেবের কাছে আমাদের বিশেষ একটা আবেদন থাকবে যে উনি যেন নিজে তদারকি করে এটা অতি সত্য যারা আসলে মামলাগুলোর ভিত্তি নাই সেগুলো খুঁজে বার করা, আর যদি থাকে সত্যিকার কোনো কারণ তাহলে নিশ্চয়ই সেটার বিচার হবে। আর এই যে যদি ভিত্তি ছাড়া কাউকে অ্যারেস্ট করা হয়ে থাকে তাহলে ওনার কর্মকর্তা কর্মচারীদের উপরে ওনার একটা অ্যাকশন নেওয়া দরকার। আর সাধারণ মানুষের ভোগান্তি কমানোটা একদমই জরুরি। আমাদের মামলা করলে কি আসলে বাংলাদেশে কিছু হয়? মানে আমাদের এক দর্শক আপনার কথা সূত্রে লিখেছেন যে সভ্য দেশে তো দুদকের বিরুদ্ধে এখন উল্টো মামলা করতেন, সেই যে আলম ক্ষতিপূরণের মামলা, তার তো কোনো সুযোগ নাই। মানে আমাদের তো তার মানে কি নাই? আচ্ছা, না, সুযোগ আছে। আমরা অনেক সময় করি না, ভয় পাইল, আবার এতদিন কষ্ট করে আবার কোন ঝামেলায় ঘুরতে থাকবো। হ্যাঁ, যেহেতু আমার আদালতে আমাদের বিচার ব্যবস্থা তো আসলে অত্যন্ত কালক্ষেপণ করে। তবে এইবার যখন আমাদের আইন বিচার বিভাগীয় এবং সংসদীয় মন্ত্রী আবার যখন এসেছেন, আমাদের মন্ত্রী মহোদয় বলেছেন ওনার প্রথম মানে যে কাজটা উনি করতে চান বিচার ব্যবস্থাকে ত্বরান্বিত করতে চান। এটা কিন্তু আমাদের অত্যন্ত আশার একটা মানে আশা দেখায় আর কি। তো আমার মনে হয় এই ব্যাপারেও এই যে বিরাট লম্বা লিস্ট হয়েছে, এই যে আদালতের লোকের এত ভিড় বেড়েছে, এই জায়গায় সেই হস্তক্ষেপটা করলে আমরাও একটা উদাহরণ দেখতে পারি যে একটা রাষ্ট্র, একটা সমস্যা হয়তো হয়েছে, নিশ্চয়ই কিছু আছে যেখানে শাস্তি যোগ্য অপরাধীও আছে, কিন্তু সাধারণ মানুষ, বিশেষ করে একজন প্রতিবন্ধী, একজন আশিত উপর বৃদ্ধ, এদের তো মামলা নামটা ইমিডিয়েটলি, আমি তো হলে ওভারনাইট খুঁজে বের করে ওনাদেরকে একটা ব্যবস্থা করে দিতাম। আমি শিওর এটা তারাও পারবেন। ডক্টর স্বাধীন মালিক, আপনি বলছিলেন যে আদালতও কিছু করছে না, যেই মাত্র অভিযোগ আসছে এক রকমের বলছে যে মানে তাহলে অজামিনযোগ্য অপরাধে যেহেতু নাম এসেছে কাজেই জেলেই যেতে হবে।
কিন্তু আদালতের আমি দেখছিলাম পত্রিকাতেই যে 2018 অক্টোবরেও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ প্রশ্ন তোলেন কয়েকটি মামলার এজাহার পর্যবেক্ষণ করে যে এই ধরনের মামলায় পুলিশের ভাবমূর্তি ও বিশ্বাসযোগ্যতা নষ্ট হচ্ছে। এই ধরনের মামলা হলে জনগণের কাছে কি মেসেজ যাবে? আদালত আর কি করতে পারে? লিটন চৌধুরী স্পেসিফিক্যালি আপনার কাছে প্রশ্ন করেছেন। পুলিশ হাজার হাজার মিথ্যা ও গায়েবী মামলা দিয়ে মানুষের জীবন ধ্বংস করছে। স্বাধীন স্যারের কাছে প্রশ্ন, অনেক বছর পরে হলেও এসব রাষ্ট্রবিরোধী এবং তিনি কোটেশনে লিখেছেন মানবতা বিরোধী অপরাধের বিচার সম্ভব কিনা। অনেক বছর পরে কেন, এখন সম্ভব না? যে কোনো সময় সম্ভব, যে কোনো সময় সম্ভব। আমারই একটা মামলা, ওই যে যৌথ অভিযান দায় মুক্তি আইন, যেটা আমাদের আমি বলি অপারেশন ক্লিন হার্টের পরে যে আইনটা দায় মুক্তি আছে, আমাদের এই পচন শুরু হয়েছিল অপারেশন ক্লিন হার্ট থেকে, যখন ওই মানে যৌথ বাহিনী নামিয়ে অক্টোবর 2002 থেকে জানুয়ারি 2003 পর্যন্ত 60 জন লোককে মেরে ফেলেছিল। তারপরে আমাদের মাননীয় মহামান্য সংসদ আইন পাশ করে বলল এর জন্য কারো কোনোদিন কোনো বিচার হবে না। এই ইন্ডেমনিটি, এটা হলো মানে সবাই বঙ্গবন্ধুর ইন্ডেমনিটির কথা বলি, ওইটা সামরিক শাসকরা জারি করেছিল। এটা আমাদের নির্বাচিত সংসদ, তারপরে আরো দুইটা সংসদ গেল, কেউ কিছু বলে নাই। পরে হাইকোর্টে নিয়ে আসা যাক, তখন তো সেই ইন্ডেমনিটি উঠে গেছে। হ্যাঁ, উঠে গেছে। আদালতের ইতে মানে আপনারা মামলা লড়ে উঠিয়েছেন, কিন্তু তাতে কি কোনো মামলা হয়েছে? না, তখন আদালত তখন বলেছিল যে এখন ওই ঘটনায় কেউ যদি ক্ষতিপূরণ চায় তাহলে হাইকোর্ট এটার ক্ষতিপূরণ দিতে পারবে। কিন্তু কথা হলো যে এটা এখন ওই যে অনেক বছর আগে, তো এখন এইসব ঘটনায় যেটা হচ্ছে, যদি পুলিশ যদি কাউকে ক্ষতি করে পুলিশের কারণে, এটা শত মানে হাজার ঝা আলম বা এইরকম নির্দিষ্ট যেখানে যেটা সত্য ইতিমধ্যে স্বীকৃত, দুদকে স্বীকার করেছে, এইগুলি হাইকোর্টে গেলে ক্ষতিপূরণ আমার মনে হয় এটা আইনের নতুন কিন্তু পাওয়া যাবে। এখন আমি যেটা বলছি আদালত কি করতে পারে, হ্যাঁ, আদালতের নিম্ন আদালতের বিচারকরা একটা সিম্পল কাজ করতে পারে, করবেন কি করবেন না সেটা অন্য কথা। হাইকোর্টে রিমান্ডের যে গাইডলাইন দিয়েছে ওইটাও কিন্তু ওই যে রুবেল মারা যাওয়ার পরে ওইটাও কিন্তু পুলিশের মানে কাস্টাডিতে একজন ওই ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ছাত্র মারা যাওয়ার পরেই মামলা আমরা সবাই জড়িত ছিলাম। তখন যে রিমান্ডের যেই গাইডলাইন দিয়েছিল ওই গাইডলাইনটা মানলেই আর কিছু লাগে না। আমি জানি এখন রাজনীতি, আমার ধারণা, জানি না, জানি বললে ভুল হবে, আমি আশঙ্কা করি আমার ধারণা রাজনৈতিক কারণে নিম্ন আদালতের বিচারকরা ওই রিমান্ডের গাইডলাইনটা ফলো করেন না বা করতে পারছেন না। সমন্বিত সিদ্ধান্ত এবং ইঙ্গিতের প্রয়োজন হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর সাদির মালিক, ধন্যবাদ শিপা হাফিজা, ধন্যবাদ এ কে এম শহীদুল হক, ধন্যবাদ দর্শক। রাজকাহনের পরবর্তী পর্বে ধারণায় দুর্নীতি কমছে না, এই নিয়ে করবো আলোচনা।